রাষ্ট্রটাই যদি অ্যাবেল না থাকে, এটা যদি কোনো একটা আধিপত্যবাদের মানে এটাকে অংশ বানিয়ে দেওয়া হয়, কোনো একটা শক্তির পার্ট বানিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি আলাদা করে কোনো অধিকার বাস্তবায়ন করতে পারবেন না। সেই জায়গায় আমাদের ধৈর্য ধরে সামনে যাতে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার প্রতিষ্ঠায় আর যেন কোনো 14 সালের ইলেকশন না হতে পারে, আর যেন 18 সালে কোনো ইলেকশন না হতে পারে, আর যেন 2024-এর মতো আমাদের দেশের নাগরিকদের অধিকার যেন আর অন্যায়ভাবে কেউ চেপে রেখে আমাদেরকে রিজেবল বানিয়ে দিতে না পারে। আপনারা শুধুমাত্র একজন ব্যক্তিকে অ্যাবল করার জন্য না, আপনাদেরকে আজকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রটাকে অ্যাবেল করার জন্যই আপনাদেরকে কাজ করতে হবে। রাষ্ট্রটা যদি অ্যাবেল হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের একজন ভাই হিসাবে কথা দিচ্ছি, একজন রাজনীতির কর্মী হিসাবে কথা দিচ্ছি, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে কথা দিচ্ছি, যে দেশটা যদি আমরা অ্যাবল করতে পারি তাহলে আমাদের এই সমস্ত ডিসেবিলিটি যা আছে, আমাদের মিসক্রিমেন্ট যেগুলো আছে এবং আমাদের যে বৈষম্যগুলো আছে, এগুলো উত্তরণ করে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ পর্যন্ত থাকতে পারলে আমার জন্য ভালো হতো, কারণ আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। এবং একটা মজার কথা বলি, আমি কিন্তু আপনাদের এখানে এসেছি একটা লড়াই করে, এবং আমি লড়াইয়ের মধ্যে আছি। আমি যে সংসার করি, সেই সংসার একজন চিকিৎসক আছেন। আপনাদের চিকিৎসা নিতে চাইলে উনি আমাকে সাহস যোগান, কিন্তু উনি বলেন যে এটা খুব দরকার আছে কিনা দেখো। তাই বললাম এটাতে তো একটু ভালো লাগছে আমার। বলছে হ্যাঁ তা ঠিক আছে, ভালো লাগছে, নিতে পারো, অসুবিধা নেই। এই যে সাইকোলজিক্যাল একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বটা আমি পরিবার থেকে উপলব্ধি করি, এবং এই দ্বন্দ্বে আমি আপনাদের পক্ষে আছি। পক্ষে আছে মানে আমার সংসার ভেঙে তো আর আপনাদের সাথে আসতে পারবো না, সংসার ঠিক রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, দেখেন আমি আপনাদের সাংগঠনিকভাবে যারা কাজ করেন, আমি তাদের সাথে দীর্ঘদিন ধরে ঢাকায় আমি আছি, এবং আপনাদের বিষয়গুলো আমি খুব বেশি জানি না, কিন্তু জানি। আজকে আপনারা এখানে কম্প্রিহেন্সিভের কথা বলেছেন, আমরা তো আমাদের রাজনীতিতে ইনক্লুসিভনেসের কথা বলতেছি, যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই, তাই না? তো সবাইকে নিয়ে যদি ওখানে চলতে চাই, এই কথা যদি বলি, তাহলে আমরা চিকিৎসার মতো একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা সবাইকে নিয়ে চলতে পারবো না কেন? জাতীয়তাবাদী দলের দোলন ভাই আছেন, আমার অত্যন্ত সিনিয়র মানুষ, আমি দোলন ভাই সহ এখানে মন্ত্রণালয়ে যারা আছেন, আমি বলবো আমাদের রাজনীতিতে ইনক্লুসিভনেসের জন্য তো চিকিৎসার এই স্তর থেকে ইনক্লুসিভনেস স্টার্ট হোক না, তাহলে তো আমরা বুঝতে পারবো। কিন্তু এটা কিন্তু আপনাদেরও খেয়াল রাখতে হবে। আমরা জাতীয় রাজনীতি ইনক্লুসিভের অর্থ কিন্তু এটা বলি না যে হসপিটালের দালালরাও ডাক্তারদের চিকিৎসকের ভূমিকা পালন করুক, এটা কি আপনারা চান? জাতীয় রাজনীতি থেকে দালাল হিসাবে আবার ওই যারা দালালি করেছে তারা আবার ইনক্লুসিভের মধ্যে ঢুকে আবার বাংলাদেশকে দালালের জায়গা নিয়ে যাক, এটা কি আমরা কেউ চাই? চাই না। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আপনাদেরও খেয়াল রাখতে হবে। দালালদের দৌরত্বে আমাদের এই দেশটা আধিপত্যবাদের কবলে পড়েছিল। আগামী দিনে আবার কোনো দালাল যেন জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের একদম তৃণমূল পর্যন্ত কোনো ক্ষেত্রে এ দেশকে যেন আবার গভীর অন্ধকারের দিকে যেতে না পারে। তৃতীয় কথা হচ্ছে, এটাকে আপনারা নাম দিয়েছেন ফাদার অফ মেডিসিন। আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার একটা থিওরির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইদা মারিদতু ইয়াশফি ইয়াশফি আল্লাহ। চিকিৎসার মূল থিমটা কি? আমি ওই যে বলেছি, আবার বলছি, এটাই কারণে যে আমি একজন চিকিৎসকের সাথে সংসার করি বিধায় তার থিমগুলো আমি বোঝার চেষ্টা করি। একজন পেশেন্টকে ফোনে খুব স্ট্রংলি তাকে আপনি সাহস যোগাচ্ছেন না, কিছুই হয় না, ঠিক হয়ে যাবে, এই কিছু হয়নি ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ইসলামের থিম। পজিটিভনেস, আপনি ঠিক আছেন, আপনি ভালো হবেন। একজন ডাক্তার যত ভালো চিকিৎসকই দেন না কেন, আপনি তাকে তো সাহস যোগান,